সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় আমাদের হাঁচি, সর্দি ও সাইনোসাইটিস। দেখেন, বিভিন্ন কারণে ঠান্ডা লেগে বা অ্যালার্জি থেকে বা ভাইরাসের সংক্রমণে হাঁচি বা সর্দি হয়। অনেক সময় সর্দি বিভিন্ন সাইনাসে বসে গিয়ে সাইনাসে যন্ত্রণা হয় ও ফোলে। তাহলে লক্ষণ অনুযায়ী আমরা আমাদের যে হোমিও ওষুধগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব। প্রথম যেটা বলছি সেটা হলো, সাধারণত বর্ষাকালে ঠান্ডা লেগে বা বৃষ্টিতে ভিজে সর্দি হয়। সর্দির সাথে হাঁচি, কাশি, গলা ব্যথা ও জ্বর হতে পারে। নাক দিয়ে প্রথম দিকে জোয়ালের মতো সর্দি বের হয় এবং পরে ঘন সাদা সর্দি হয়। সর্দির সাথে গা ম্যাজম্যাজ এবং মাথা ভার বা যন্ত্রণা হতে পারে। ফ্যানের হাওয়ায় ও ঠান্ডা হাওয়ায় সর্দি বাড়ে এবং গরম ঘরে বা গরম হাওয়ায় কষ্ট কমে। অনেক সময় জলের কাজ করলে সর্দি বাড়ে, শুয়ে থাকলে অস্বস্তি বাড়ে এবং সব সময় শুয়ে থাকার ইচ্ছা থাকে না। রাতের দিকে অস্বস্তি বেশি মনে হয়। পানি পিপাসা স্বাভাবিক বা বেশি হয়। জ্বরে এবং অস্বস্তির জন্য শারীরিক অস্থিরতা দেখা দেয়। জ্বরে অনেক সময় জিহ্বার অগ্রভাগে ত্রিকোণ লাল বর্ণ দেখা যায়। এক্ষেত্রে আমরা দেখেন রাস্টক্স ওষুধটা নির্বাচন করব। রাস্টক্স ওষুধটা আমরা জানি সাধারণত এটা বর্ষাকালে ঠান্ডা লেগে বা বৃষ্টিতে ভিজে সর্দি হয়। এই রোগীগুলোর সর্দির সাথে হাঁচি, কাশি, গলা ব্যথা এবং জ্বর থাকতে পারে। নাক দিয়ে প্রথম দিকে পানির মতো কাঁচা সর্দি বের হয় এবং পরে সেটা ঘন হয়ে যায়। সর্দির সাথে গা ম্যাজম্যাজ করে এবং মাথা যন্ত্রণা করে। ফ্যানের হাওয়ায় ও ঠান্ডায় সর্দি বাড়ে, অর্থাৎ ঠান্ডা বাতাসে, ফ্যানের হাওয়াতে এবং ঠান্ডা জায়গায় থাকলে তার এই সর্দি বা হাঁচির প্রবণতাটা বেশি থাকে। কিন্তু গরম ঘরে বা গরম হাওয়ায় তার কষ্ট কমে, অর্থাৎ গরমে থাকলে একটু কষ্ট কমে। অনেক সময় পানিতে কাজ করলে এদের সর্দি বাড়ে। দেখা যাচ্ছে যে তার সর্দি হয়েছে, সে হয়তো একটু বেশিক্ষণ পানি নাড়লো বা একটু কাপড় চোপড় কাচলো, তার আরও বেশি ঠান্ডা লাগবে। আর শুয়ে থাকলে এর অস্বস্তি বাড়বে। আমরা জানি যে রাস্টক্সে অস্থিরতায় উপশম হয়। চুপচাপ থাকলে তার রোগ লক্ষণের বৃদ্ধি দেখা দেয়। আর এর দেখেন শুয়ে থাকার ইচ্ছা থাকে না, যদিও সে অসুস্থ তারপরে শুয়ে থাকার ইচ্ছা থাকে না। রাতের দিকে এর অস্বস্তি বেশি মনে হয়। আচ্ছা, রাস্টক্সের রোগগুলো রাতের দিকে বেশি হয় কেন জানেন? রাতের দিকে বেশি হয় কারণ হচ্ছে রাত্রে দিনের তুলনায় তাপমাত্রা কম থাকে, দিনের তুলনায় রাত্রে ঠান্ডা থাকে আবহাওয়া। সে কারণে এই রাস্টক্সের রোগগুলো ঠান্ডাতে বাড়ে, রাত্রে বাড়ে। আর এর দেখবেন যে শিশু হোক বা বড় হোক, এদের জিহ্বার অগ্রভাগটা লাল বর্ণ দেখা দেবে, ত্রিকোণ আকৃতির লাল বর্ণ দেখা দেবে। অনেক সময় ত্রিকোণ আকৃতি নাও পেতে পারেন, কিন্তু অগ্রভাগটা দেখবেন যে লাল। সেক্ষেত্রে আমাদের ওষুধ হবে রাস্টক্স। রাস্টক্স ওষুধ হবে আমাদের। যখন দেখবেন যে কোনো বাচ্চা শিশু অসুস্থ অথচ সে কিন্তু বিশ্রাম না নিয়ে সে খেলাধুলা করে বেড়াচ্ছে, সেক্ষেত্রে আমাদের রাস্টক্সকে মাথায় রাখতে হবে। কারণ এই বাচ্চাটা অস্থিরতায় তার উপশম বোধ করবে, যদিও তার সর্দি, কাশি, ঠান্ডা সব আছে। এরপরে আমরা আসছি আমাদের ব্রায়োনিয়া ঔষধে। খুবই পরিচিত একটা ঔষধ ব্রায়োনিয়া অ্যালবাম। খুব গরমে ঠান্ডা পানি বা আইসক্রিম খেয়ে অথবা এয়ার কন্ডিশন ঘর থেকে বেরোনোর পর বা খুব গরমে
খুব ঠান্ডা পানিতে গোসল করার পর হঠাৎ হাঁচি ও সর্দি হয়। অর্থাৎ গরম থেকে হঠাৎ ঠান্ডাতে গেলে বা গরমের পরে ঠান্ডা কিছু খেলে অথবা গরম থেকে ঠান্ডা পানিতে গোসল করলে এর হাঁচি এবং সর্দি দেখা দেয়। সর্দির সাথে গলা খুসখুস করে, কাশি হয় এবং গলা ব্যথা করে, মাথার যন্ত্রণা করে এবং জ্বর হতে পারে। সাধারণত শুষ্ক ধরনের কাশি হয়। আমরা বুকে স্টেথোস্কোপ লাগিয়ে দেখব যে এর কাশির ধরনটা কিন্তু খসখসে একটা ভাব, খুসখুস করে, অর্থাৎ ঘড়ঘড়ানি থাকে না, কোনো রকম মানে ভিতরটা ঘড়ঘড়ানি নেই বা সর্দির কোনো ভাব থাকে না, খুসখুস করে, ভিতরে খসখসে ভাব থাকে আর কাশি থাকে, তার সাথে গলা ব্যথা করে, মাথার যন্ত্রণা থাকে এবং জ্বর থাকতে পারে। সাধারণত শুষ্ক ধরনের কাশি হয় এবং কফ খুব কম ওঠে। এদের কিন্তু কফ উঠতে চায় না, এই রোগীগুলোর কফ উঠতে চায় না। অনেকক্ষণ কাশি দেওয়ার পর, অনেকক্ষণ কাশার পর সামান্য একটু পরিমাণের কফ তার আসে এবং কফ আসলে তার একটু আরাম বোধ করে। যে কোনো রোগে দেখবেন ব্রায়োনিয়া রোগীর ওই অল্প বিস্তর কফ যদি ওঠে তাহলে তার বুকটা পাতলা হয়ে যায়, তার আরাম লাগে। জ্বরে এবং অস্বস্তির জন্য চুপ করে শুয়ে থাকতে তার ভালো লাগে, কাজ করতে বা হাঁটাচলা করতে অস্বস্তি বোধ করে। এমনকি কেউ তাকে দেখতে আসলেও সে তো তার স্বাস্থ্য সম্বন্ধে জিজ্ঞাসা করবে যে কেমন আছে, কি অবস্থা, এই কথাটুকু জবাব দিতেও তার কষ্ট হয়। তার গলা, মুখ ও ঠোঁট শুকিয়ে যায় এবং খুব পানির পিপাসা পায়। তার সাথে দেখা যাবে যে পায়খানা শুষ্ক। ব্রায়োনিয়া রোগীগুলো দেখলে বোঝা যাবে যে এদের ঠোঁট, মুখ এগুলো সব শুষ্ক। ছোট বাচ্চা রোগী কোনো সিমটম বলতে পারে না, কি করবেন, দেখবেন যে ঠোঁটগুলো শুষ্ক থাকবে, চেহারায় থাকবে শুষ্কতা, ঠোঁটগুলো অনেক সময় ফাটা ফাটা থাকতে পারে আর চুপচাপ থাকবে চেম্বারে এসে। এটা দেখে বুঝে নিতে হবে যে এটা আমাদের ব্রায়োনিয়া রোগী। তার সাথে দেখা যাচ্ছে যে এদের পানি পিপাসা বেশি থাকে, কিন্তু এরা পানিটা কিন্তু অনেকক্ষণ পর পর একবারে বেশি পরিমাণের পানি পান করে। তার সাথে পায়খানা কষা থাকে, অর্থাৎ ব্রায়োনিয়া রোগী হলে তার পায়খানা কষা থাকবেই। রাজটক্সের রোগীগুলোর সাধারণত উদরময় প্রবণতা বেশি, অর্থাৎ মলটা একটু নরম থাকে। আর ব্রায়োনিয়ার শুষ্কতা, সব কিছুতে শুষ্কতা, কাশি হবে, কাশিও খুসখুসে কাশি, তার সাথে সাথে ভিতরে খসখসে ভাব। বুকে স্টেথোস্কোপ লাগালে দেখা যাবে যে কাশি হচ্ছে, সর্দি আছে, তারপরও খুসখুসে একটা ভাব, খসখস করবে কাশিগুলো। আর এদের কাশিতে সাধারণত অনেকক্ষণ কাশার পর সামান্য একটু কফ ওঠে এবং কফ উঠলে তার একটু আরাম বোধ হয়। আর সবচেয়ে বড় মার্কড সিমটম হলো যে রোগীটা চুপচাপ পড়ে থাকবে এবং চুপচাপ থাকলে তার মাথা যন্ত্রণা, সর্দি, কাশি সব কিছুই সে আরাম বোধ করবে। এরপরে আসছে আমাদের অ্যাকোনাইট। এই ওষুধটা খুবই মূল্যবান একটা ঔষধ, তবে অনেক সময় আমরা এগুলোর রোগী পাই না, কারণ হঠাৎ সমস্যা দেখা দিলে রোগীরা অনেক সময় অ্যালোপ্যাথিক ডাক্তার কাছে চলে যায়। আমরা খুব কমই পাই অ্যাকোনাইটের রোগী। সাধারণত শীতকালে বা খুব ঠান্ডা শুষ্ক হাওয়া লেগে হঠাৎ করে হাঁচি এবং সর্দি হয়। সর্দির সাথে কাশি এবং জ্বর থাকে, মাথা ব্যথা এবং মাথা যন্ত্রণা থাকতে পারে, প্রচণ্ড সর্দি হয়, নাক দিয়ে ঘন ঘন প্রচুর পানি পড়তে থাকে এবং খুব হাঁচি হয়। অনেক সময় নাকের এক পাশ বন্ধ থাকে এবং অন্য পাশ দিয়ে খুব পানির মতো সর্দি বের হয়। আবার পরে ওই নাকটা বন্ধ খুলে গিয়ে আবার আরেকটা নাক বন্ধ হয়। অস্বস্তির জন্য শারীরিক এবং মানসিক অস্থিরতা তার দেখা দেয়। নাকের মধ্যে সবসময় খুব জ্বালা করে, রাতে অস্বস্তি বাড়ে এবং খোলা হাওয়াতে অস্বস্তি কম মনে হয়। মনের দিক থেকে অস্বস্তির জন্য খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়, ঘন ঘন পানি পিপাসা দেখা দেয়, সর্দিতে নাক লাল হয়ে যায়, অনেক সময় সর্দি বুকে বসে গিয়ে শ্বাসকষ্ট দেখা দেয়। তাহলে এখন এটা রোগীগুলো আমরা দেখব যে সাধারণত এদের শীতকালে রোগাক্রমণ হয় বেশি। শীতকালে দেখবেন যে শুষ্ক থাকে আবহাওয়া,
আর শীতকালে শুষ্ক আবহাওয়ার কারণে এই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, ধুলাবালি ওড়ে বেশি। এই ধুলাবালিগুলো বাতাসের সাথে মিশে থাকে, তখন আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে ধুলা প্রবেশ করে। আর আমরা কি জানি, অ্যাকোনাইট হচ্ছে ধুলা মুক্ত। এই রোগীটা ধুলোযুক্ত সিজনে বেশি আক্রান্ত হয়। এ কারণে শীতের শুষ্ক ঠান্ডাতে সে বেশি আক্রান্ত হয়, এবং এটা হঠাৎ করেই কিন্তু তার শুরু হয়। দেখা যাবে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ রক্ত প্রদান ধাতুর লোক যারা, তাদেরকেই কিন্তু এই অ্যাকোনাইটের রোগগুলো আক্রমণ করে। কিন্তু যারা আপনার রক্তহীন দুর্বল, তাদের কিন্তু এই অ্যাকোনাইট আক্রমণ করে না। আর এই রোগীগুলো দেখবেন যে গায়ে অল্প একটু কাপড় জড়ায়, মানে অল্প কাপড়ে যখন তারা ঠান্ডায় বের হয় শীতের দিনে, বা বারান্দায় একটু দাঁড়ায় থাকে খোলা গায়ে, তাহলে তাদের হঠাৎ করে ঠান্ডা লাগবে এবং সর্দি দেখা দেবে। তার সাথে সাথে প্রচুর পরিমাণের কাঁচা পানি ঝরবে, এবং প্রথমে এক নাক বন্ধ থাকবে, পরে ওই নাকটা খুলবে, তারপরে এই নাকটা আবার বন্ধ হবে, এরকম হবে। এবং অস্বস্তি থাকবে, শারীরিক ও মানসিক অস্থিরতা দেখা দেবে, নাকের মধ্যে সব সময় জ্বালা করবে, এবং নাকটা সর্দি বের হয়ে হয়ে লাল হয়ে যাবে। অনেক সময় সর্দি বসে যায়, অর্থাৎ হঠাৎ যখন ঠান্ডা লাগবে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু বুকে সর্দি বসে যাবে। সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইটকে ভাববো। তবে ঘন ঘন প্রচুর পরিমাণের পানি পিপাসা থাকবে। আর্সেনিকে যেমন ঘন ঘন অল্প অল্প পানি পিপাসা থাকে, ব্রায়োনিয়াতে অনেকক্ষণ পরপর অনেকটা পরিমাণে পানি পিপাসা থাকে, কিন্তু অ্যাকোনাইটে ঘন ঘন প্রচুর পরিমাণের পানি খায়। এরপর আমরা যে ওষুধটা পড়বো সেটা হলো ডালকামারা। এই ডালকামারাতে দেখেন, ডালকামারাটা কিন্তু সাধারণত শরৎকালে বা যখন দিনের বেলা খুব গরম এবং রাতের বেলা বেশ ঠান্ডা, দিনের বেলা গরম থাকে এবং রাত্রিবেলায় বেশ ঠান্ডা, তখন ঠান্ডা লেগে খুব মেঘলা হাওয়ায় বা যারা সব সময় ভেজা স্যাঁতসেঁতে জায়গায় কাজ করে, তাদের ঠান্ডা লেগে সর্দি হয়, এবং সর্দির সাথে হাঁচি কাশি জ্বর গলা ব্যথা মাথার যন্ত্রণা এগুলো হতে পারে। নাক দিয়ে প্রচুর জলের মতো সর্দি বের হয় এবং চোখ দিয়েও জল পড়ে। ঠান্ডা হাওয়ায় এবং রাত্রে অস্বস্তি বাড়ে। গরম হাওয়ায় এবং গরম ঘরে কষ্ট কমে। শুলে অস্বস্তি বেশি মনে হয়। অনেক সময় সর্দিতে নাক বন্ধ হয়ে যায় এবং নাক বন্ধের জন্য খাবার খেতে ও শুতে খুব কষ্ট হয়। দেখেন, এখানে আমরা কিন্তু রাস্টক্সের অনেক লক্ষণের সাথে মিল পেলাম। রাস্টক্সের রোগীগুলো রাত্রে কষ্ট পায়, কারণ কি দিনের তুলনায় রাতের তাপমাত্রা কম থাকে, সে কারণে রাত্রে এদের রোগগুলো বাড়ে। তার সাথে সাথে দেখেন ডালকামারা রাস্টক্সের সাথে অনেক মিল আছে। যেমন রাস্টক্সে রাত্রিবেলায় রোগ আক্রমণ, ডালকামারাতেও রাত্রিবেলায় রোগ আক্রমণ। রাস্টক্সে যেমন দিনের বেলায় গরম থাকে তখন রোগীগুলো ভালো বোধ করে, ডালকামারা রোগীগুলো দিনের বেলায় ভালো বোধ করে, কিন্তু রাত্রি হলেই ওই যে তাপমাত্রা কমে যায় তখন তাদের রোগ লক্ষণগুলো বাড়ে, এবং সর্দি থাকে, হাঁচি থাকে, জ্বর থাকে, গলা ব্যথা থাকে, মাথা যন্ত্রণা থাকে, আর নাক দিয়ে প্রচুর জলের মতো সর্দি বের হয়, চোখ দিয়েও অনেক সময় জল পড়ে। গরম হাওয়ায় এবং গরম ঘরে কষ্ট কমে, শুলে অস্বস্তি বেশি মনে হয়। দেখেন, সব রাস্টক্সের সাথে মিল আছে, কিন্তু রাস্টক্সের যে জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ, এটা এই ডালকামারাতে নেই। এবং ডালকামারাতেও অনেক সময় এই যে আপনার যে সর্দি হয়, এগুলো তো আমাদের বর্ষাকালে হয়। বর্ষাকালে আমাদের কি কি মেডিসিন আছে? রাস্টক্স, নেট্রাম সালফ, থুজা, ডালকামারা। এই বর্ষাকালের আমরা যে কোনো রোগেই কিন্তু এদেরকে ভাবতে পারি। বর্ষাকালের রোগে রাস্টক্স, নেট্রাম সালফ, থুজা, ডালকামারা। তা যদি চর্মরোগ হয় অথবা জ্বর হয়, সর্দি কাশি, যে কোনো রোগ হোক না কেন, যদি বর্ষাকালে বাড়ে অন্য সময় ভালো থাকে বা ঠান্ডার সময় বাড়ে, সেক্ষেত্রে আমরা এই যে নেট্রাম সালফ, থুজা, ডালকামারা, রাস্টক্স এগুলোর মধ্যে ভাববো। আমি আবার একটু রিপিট করছি, দেখেন যে এরা সাধারণত শরৎকালে বা যখন দিনের বেলা খুব গরম এবং রাতের বেলা বেশ ঠান্ডা, তখন ঠান্ডা লেগে খুব মেঘলা হাওয়ায়
বা যারা সবসময় ভেজা স্যাঁতসেঁতে জায়গায় কাজ করে বা ভেজা স্যাঁতসেঁতে স্থানে বসবাস করে, তাদের ক্ষেত্রে ঠান্ডা লেগে এদের সর্দি হয়। সর্দির সাথে হাঁচি থাকে, কাশি থাকে, জ্বর, গলা ব্যথা, মাথার যন্ত্রণা ইত্যাদি হতে পারে। নাক দিয়ে প্রচুর পরিমাণে জলের মতো সর্দি হয় এবং চোখ দিয়েও জল পড়ে। ঠান্ডা হাওয়া এবং রাত্রে অস্বস্তি বাড়ে। গরম হাওয়া এবং গরম ঘরে কষ্ট কমে। শুলে অস্বস্তি বেশি মনে হয়, রাস্টক্সের মতো। অনেক সময় সর্দিতে নাক বন্ধ হয়ে যায় এবং নাক বন্ধের জন্য খাবার খেতে ও শুতে খুব কষ্ট হয়। তো রাস্টক্সের সাথে আমরা পার্থক্য করব কি করে? রাস্টক্সের জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ আছে, কিন্তু ডালকামারাতে জিহ্বার অগ্রভাগে ত্রিকোণ লাল বর্ণ নেই। আবার দেখেন, রাস্টক্সের রোগীগুলো যেমন শুয়ে থাকলে বেশি অস্বস্তি বোধ করে, এই ডালকামারা রোগীগুলো কিন্তু শুয়ে থাকলে বেশি অস্বস্তি বোধ করে, একটু চলাফেরা করলে বেশ ভালো বোধ করে। আবার দেখেন, রাস্টক্সের রোগীগুলোর কিন্তু এই গায়ে ঘাম বসে যেয়ে অস্বস্তি দেখা দেয়। গায়ে ঘাম বসে গিয়ে অস্বস্তি দেখা দেয়, ঘর্ম অবরুদ্ধ হয়ে অসুস্থতা দেখা দেয়। অর্থাৎ ঘাম ছিল গায়ে, ওই ঘাম অবস্থায় গোসল করছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নড়াচড়ায় তাদের উপশম হচ্ছে। ডালকামারাতেও হয়, রাস্টক্সের হয়, কিন্তু রাস্টক্সের ত্রিকোণ লাল বর্ণ জিহ্বা এবং শীতের সাথে কাশি ডালকামারাতে নেই। ডালকামারা, রাস্টক্স দেখবেন প্রায় সেমই এদের লক্ষণগুলো, কিন্তু পার্থক্য করতে হবে যে রাস্টক্সের জিহ্বার অগ্রভাগ ত্রিকোণ লাল বর্ণ এবং শীতের সাথে কাশি, এই দুইটা লক্ষণ ডালকামারাতে নেই। এখন আমরা আসি এলিয়াম সেপা। এলিয়াম সেপা কী দিয়ে তৈরি? এলিয়াম সেপা ওষুধটা আমাদের পেঁয়াজ থেকে তৈরি। তাহলে পেঁয়াজ যখন আমরা খোসা ছাড়াই তখন আমাদের চোখে গেলে কেমন হয়? চোখ থেকে টপ 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 করে পানি পড়তে থাকে, অনেক সময় নাক দিয়েও পানি পড়তে থাকে। এই পানিগুলোতে হাজা ভাব থাকবে, অর্থাৎ যখন যে জায়গা দিয়ে নির্গত হবে সেই জায়গাটা একটু বেশিক্ষণ ধরে যদি নির্গত হয় তাহলে খ্যাতখেতে ভাব চলে আসে, লাল লাল হয়ে আসে। তাহলে আমরা এই এলিয়াম সেপা এখন ঠান্ডার ক্ষেত্রে ভাববো। ঠান্ডা লেগে বিশেষ করে বসন্তকালে খুব হাঁচি ও সর্দি হয়, সর্দির সাথে কাশি থাকতে পারে, সর্দির সাথে চোখ দিয়েও প্রচুর পরিমাণের জল পড়ে, সবসময় পাতলা জলের মতো প্রচুর পরিমাণে সর্দি বের হয়। যেমন আমরা পেঁয়াজের খোসা ছাড়িয়ে অথবা পেঁয়াজ কুটতে গেলে যেমন হয়, ঠিক ওই রকম অনুভূতি চলে আসে আমাদের। সামান্য মাথা নিচু করলে টপ টপ করে নাক দিয়ে পানি পড়তে থাকে, আর সর্দির সাথে ঘন ঘন হাসি হয়, নাকের মধ্যে মাঝে মাঝে খুব জ্বালা করে এবং হাসি হয় ও চোখ দিয়ে পানি পড়ে। ঠান্ডা হাওয়ায় ও খোলা হাওয়ায় বা ফ্যানের হাওয়ায় সর্দি কম হয়। এই কথাটা মনে রাখবেন যে ঠান্ডা হাওয়ায়, খোলা হাওয়ায় বা ফ্যানের হাওয়ায় সর্দি কম হয়। কিন্তু রাস্টক্স এবং ডালকামারাতে আমরা দেখলাম যে গরমে এবং গরম ঘরে তাদের সর্দির উপশম হয় বা কষ্ট কম থাকে, কিন্তু এলিয়াম সেপাতে ঠান্ডা হাওয়ায়, খোলা হাওয়ায় এবং ফ্যানের হাওয়ায় সর্দি কম হয়, কিন্তু গরম ঘরে বা গরমে সর্দি ও হাঁচি বেশি হয়। এক্ষেত্রেও দেখেন আমরা রাস্টক্স এবং ডালকামারার সাথেও কিন্তু এই এলিয়াম সেপাকে একটু তুলনা করে মনে রাখতে পারি। নাক ও উপরের ঠোঁট সর্দি লেগে লেগে লাল হয়ে হেজে যায়, চোখের মধ্যেও জ্বালা করেও জল পড়ে, চোখের থেকে নাক দিয়ে বেশি জল পড়ে। তাহলে চোখের থেকে নাক দিয়ে বেশি জল পড়ে হচ্ছে আমাদের এলিয়াম সেপা, আর নাকের চেয়ে চোখ দিয়ে বেশি পানি পড়ে হচ্ছে আমাদের ইউফ্রেসিয়া। ঠান্ডা লেগে যদি আমাদের নাকের তুলনায় চোখ দিয়ে বেশি পানি আসে সেক্ষেত্রে আমরা ইউফ্রেসিয়া দেব, আর যদি চোখের তুলনায় নাক দিয়ে বেশি পানি আসে, চোখের থেকে নাক দিয়ে বেশি জল পড়ে, সেক্ষেত্রে আমরা এলিয়াম সেপাকে ভাববো। কোনো কথা নেই, জাস্ট পেঁয়াজের সাথে তুলনা করবেন। যখন আমরা পেঁয়াজের খোসা ছাড়াইয়ে পেঁয়াজটা কুটতে থাকি তখন আমাদের যেরকম অনুভূতি হয় সেম এলিয়াম সেপাতে ওই রকমই হয়। চোখ দিয়ে নাক দিয়ে আমাদের পানিগুলো পড়তে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে এগুলো নির্গত হতে থাকলে আমাদের নাকের এই যে লাল লাল অংশ আছে নিচের দিকে, এগুলো হেজে যায়, এমনকি চোখের এই পাতাগুলোও হেজে যায় যদি বেশি পরিমাণে নির্গত হতে থাকে। তাহলে আমরা দেখেন এই এলিয়াম সেপাটাকে পেঁয়াজের সাথে তুলনা করে মনে রাখতে পারি, এবং রাস্টক্স ও ডালকামারার সাথে তুলনা করব কিভাবে?
যে ঠান্ডা হাওয়ায়, খোলা হাওয়ায় এবং ফ্যানের হাওয়ায় এলিয়াম সেপার সর্দি কম থাকে, কিন্তু গরম ঘরে এবং গরমে গেলে সর্দি হাঁচি দুটোই বাড়ে। কিন্তু রাস্টক্স এবং ডাল কামারাতে এর উল্টা লক্ষণ। রাস্টক্স ও ডাল কামারাতে ঠান্ডায় গেলে, খোলা বাতাসে গেলে, ফ্যানের হাওয়াতে গেলে বাড়ে, আর গরম ঘরে এবং গরমে থাকলে কমে। এবার আমরা ইউফ্রেসিয়া পড়ব। ঠান্ডা লেগে চোখ দিয়ে বেশি জল পড়ে এবং নাক দিয়েও সর্দি পড়তে থাকে। চোখের জল লেগে লেগে চোখের পাতা ও চোখের নিচে লাল লাল হয়ে যায়। সর্দির সাথে হাঁচি হয়। ঘুমানোর পর চোখের পাতা পিছুটিতে বা পুজে জুড়ে যায়। চোখ লাল ও ব্যথা হয়। ঠান্ডা লেগে চোখ দিয়ে বেশি জল পড়ে, দেখেন নাকের তুলনায় চোখ দিয়ে বেশি জল পড়ে হচ্ছে ইউফ্রেসিয়ার, আর চোখের চেয়ে নাক দিয়ে বেশি জল পড়ে হচ্ছে এলিয়াম সেপার। চোখের জল লেগে লেগে চোখের পাতা ও চোখের নিচে নিচে গাল, মানে চোখের নিচে যে আমাদের গাল আছে ওই গালটাও হেজে যায় বা লাল হয়ে যায়। সর্দির সাথে হাঁচি হয়। ঘুমানোর পর চোখের পাতা এই পিছুটিতে জুড়ে যায়, অথবা ঘন পুজে আমাদের চোখের পাতাটা জুড়ে যায়। চোখ লাল ও ব্যথা হয়। এক্ষেত্রে আমাদের ওষুধ হবে ইউফ্রেসিয়া। একটুতেই ঠান্ডা লেগে খুব ঘন ঘন হাঁচি হয়। আমরা এখন পড়ব আর্সেনিক অ্যালবাম। একটুতেই ঠান্ডা লেগে খুব ঘন ঘন হাঁচি হয় এবং প্রচুর পরিমাণ জলের মতো পানি পানি সর্দি হয়। সর্দির সাথে কাশি হতে পারে এবং কফ বুকে জমে শ্বাসকষ্ট হতে পারে। নাকে জ্বালা ভাব হয় এবং সর্দিতে নাক ও উপরের ঠোঁট লাল হয়ে হেজে যায়। আমরা জানি কি আর্সেনিকের যে স্রাবগুলো নির্গত হয় সেগুলো হাজাকর। যে কোনো দ্বার দিয়ে যে কোনো স্রাব নির্গত হোক না কেন, সেক্ষেত্রে ওই যে নির্গমন স্থানটা হেজে যায়। সেটা হোক নাকের সর্দি অথবা কানের কুজ অথবা মলার দিয়ে বা মূত্রদ্বার দিয়ে যেটাই বের হোক না কেন, এটা হাজাকর। আমরা মনে রাখবো আর্সেনিকে হাজা ভাব আছে। ঠান্ডা হাওয়ায় ও খোলা হাওয়ায় হাঁচি ও সর্দি বাড়ে এবং গরম ঘরে বা গরমে হাঁচি সর্দি কম হয়। দেখেন এলিয়াম সেপার মতো আর্সেনিকেও গরম ঘরে এবং গরমে হাঁচি ও সর্দি কম হয়। অনেক সময় সর্দি না হওয়া সত্ত্বেও নাক বন্ধ মনে হয়। সর্দি রাতের দিকে বাড়ে, শ্বাসকষ্টও রাতের দিকে বাড়ে, ফলে শুয়ে থাকা যায় না, বসে থাকলে একটু আরাম হয়। আমরা জানি কি আর্সেনিকের রোগীদের যখন হাঁপানি হয়, সেই হাঁপানিগুলোতে রোগীগুলো উঠে বসে সামনের দিকে ঝুঁকে থাকতে পছন্দ করে। উঠে বসে থাকলে তার শ্বাসকষ্টের আরাম হয়, আর মনের দিক দিয়ে খুব অস্থিরতা ও দুশ্চিন্তা হয়। এটা অ্যাকোনাইটেও আছে, মনের দিক দিয়ে অস্থিরতা ও দুশ্চিন্তা আসে। খুব জল পিপাসা থাকে ও বারে বারে একটু একটু করে জল খায়। দেখেন অ্যাকোনাইটেও কিন্তু এই লক্ষণগুলো আছে, যে এর মনের মধ্যে এবং শরীরের মধ্যে অস্থিরতা দেখা যাবে এবং দুশ্চিন্তা দেখা দেবে। তার সাথে সাথে খুব বেশি পরিমাণে জল পানির পিপাসা দেখা দেবে। কিন্তু এই আর্সেনিকে বারে বারে অল্প অল্প পানি খাবে, আর অ্যাকোনাইটে বারে বারে অনেকটা পরিমাণে পানি খাবে, আর ব্রায়োনিয়াতে অনেকটা পরিমাণে পানি খাবে কিন্তু অনেকক্ষণ পর পর। তিনটা তিন রকম। আর শরীরে প্রচণ্ড দুর্বলতা থাকবে। এই আমরা জানি কি আর্সেনিক রোগীগুলো খুব দ্রুত গতিতে এদের জীবনী শক্তি হ্রাস পায় যখন তারা রোগে আক্রান্ত হয়। সামান্য একটু সর্দি হোক অথবা অল্প একটু তার পাতলা পায়খানা হোক অথবা একটু বমি হোক, তাহলে দেখা যাবে সে এমন দুর্বল হয়ে পড়ছে, মনে হয় যেন কয়েক মাস ধরে সে অসুস্থ, এরকম একটা ভাব দেখা দেয়। তাহলে আমরা কি দেখলাম, এই যে বলছে কি দেখেন, যে যখন আমাদের বাচ্চাদের ঠান্ডা লাগে সর্দি হয় তখন আমরা পাড়ার দোকান থেকে প্যারাসিটামল সিরাপ, নাপা এগুলো নিয়ে এসে খাওয়াই। তার সাথে সাথে হয়তো ওই যে সর্দির যে সিরাপটা থাকে ওইটা খাওয়াই। খাওয়ানোর সাথে সাথে কিন্তু ওদের সর্দিটা শুকায় যায়, তার সাথে সাথে বুকে কফ জমা দেয়। অর্থাৎ বাচ্চাদের যখনই আমরা সর্দি লাগার সাথে সাথে আমরা সর্দিটা বের হতে দিইনি, তখন দোকান থেকে একটা প্যারাসিটামল, নাপা বা অন্য কোনো সিরাপ, তার সাথে সর্দির একটা সিরাপ, ওই যে রাইমিন তারপরে হাইড্রোক্লোরাইড জাতীয় যে সর্দি সিরাপ আছে ওগুলো খাওয়াই। খাওয়ানোর সাথে সাথে কিন্তু সর্দি কমে যায়, কিন্তু কমে যে
বুকে জাম করে, তখনই তাদের জন্য কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক ব্যবস্থা করি। কিন্তু এক্ষেত্রে দেখেন, আমরা যদি আর্সেনিক দেই, এক্ষেত্রে যদি আমরা আর্সেনিক ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এই বাচ্চাগুলোর এই সর্দি বসে যে তার যে বুকে কফ জমা দেয়, এগুলো হওয়া থেকে আমরা মানে আর কি বাঁচাতে পারি। আবার অনেক সময় আছে দেখেন যে আর্সেনিকের লক্ষণ নেই, কিন্তু কয়েকটা লক্ষণ আছে, যেমন নাক দিয়ে কাঁচা সর্দি পড়ে, কয়েকবার হাঁচি দেওয়ার পর প্রচুর পরিমাণে জলের মতো সর্দি তার নামতে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর্সেনিক দিয়ে ফেলি হঠাৎ। কিন্তু আর্সেনিক দিলে তার সর্দিটা বসে যাবে, বসে যেয়ে তখন এই বুকের মধ্যে সমস্যা দেখা দেবে। সেজন্য আর্সেনিক দিতে হলে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে যে আসলে আর্সেনিকের সম্পূর্ণ লক্ষণ আছে কি না। তাহলে আমরা কি দেখলাম যে একটুতেই তার ঠান্ডা লেগে খুব ঘন ঘন হাঁচি হয় এবং প্রচুর পরিমাণে জলের মতো সর্দি হয়, সর্দির সাথে কাশি হতে পারে এবং কফ বুকে জমে শ্বাসকষ্ট হতে পারে, আর নাকে জ্বালা ভাব থাকে। আর এর এই সমস্যাগুলো সাধারণত রাত্রের দিকেই বেশি দেখা দেয়। আর ঠান্ডা হাওয়ায় ও খোলা হাওয়ায় হাঁচি ও সর্দি বাড়ে এবং গরম ঘরে এবং গরমে হাঁচি সর্দি কম হয়। অনেক সময় সর্দি না হওয়া সত্ত্বেও নাক বন্ধ থাকে, আর সর্দি রাতের দিকে বাড়ে, শ্বাসকষ্ট রাতের দিকে বাড়ে, ফলে শুয়ে থাকা যায় না, বসে থাকতে হয়। আর প্রচুর পরিমাণে জল পিপাসা থাকে, কিন্তু বারে বারে একটু একটু করে জল খায়। তার সাথে শরীর ও মনের অত্যন্ত অস্থিরতা ও দুশ্চিন্তা থাকে, আর রোগী শরীরে প্রচণ্ড দুর্বলতা অনুভব করে। দেখেন, অন্য কোনো ওষুধে বলা নেই কিন্তু যে দুর্বলতা অনুভব করে, এই আর্সেনিকের ক্ষেত্রে আছে, দুর্বলতা অনুভব করবে রোগী। এরপর আমরা পড়ব জেলসিমিয়াম। আবহাওয়া পরিবর্তনের সময় ঠান্ডা লেগে গরম বা গরম থেকে ঠান্ডা লেগে হাঁচি ও সর্দি হয়। আবহাওয়া পরিবর্তনের সময় ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা লেগে হাঁচি ও সর্দি হয়। প্রচুর জলের মতো নাক দিয়ে সর্দি পড়ে। এদের দেখেন, সর্দির সাথে সাথে মাথা ব্যথা থাকবে, গা হাত পা ব্যথা থাকবে, কাশি ও জ্বর থাকবে। সর্দির সাথে মাথা ব্যথা, গা হাত পা ও ব্যথা করবে, তার সাথে কাশি ও জ্বর হবে। মাথা ও গা হাত পা খুব ভারী ভারী মনে হবে, শুয়ে থাকতে ইচ্ছা করে, হাঁটা চলা করলে কষ্ট বাড়ে ও শরীর কাঁপতে থাকে, ঘুম ঘুম ভাব থাকে। আমাদের ব্রায়োনিয়া লক্ষণের সাথে কিন্তু মিল আছে অনেকটা। ব্রায়োনিয়া রোগীগুলো যেমন এই শুয়ে থাকতে ইচ্ছা করে, তার একটু ঘুম ঘুম ভাব লাগে, চুপচাপ থাকলে ভালো লাগে। এই জেলসিমিয়ামের রোগীগুলোও আবহাওয়ার পরিবর্তনে ঠান্ডা থেকে গরম অথবা গরম থেকে ঠান্ডা যদি হয়, সেক্ষেত্রে তার ঠান্ডা লেগে হাঁচি হয় এবং সর্দি হয়, আর প্রচুর পরিমাণে নাক দিয়ে সর্দি পড়ে। সর্দির সাথে মাথা ব্যথা, গা ব্যথা, পা ব্যথা করবে এবং তার সাথে কাশি ও জ্বর হবে। কিন্তু এইখানে একটা বিশেষত্ব দেখেন যে মাথা ও হাত পা প্রচণ্ড ভারী লাগবে, মাথা ও হাত পা খুব ভারী ভারী মনে হবে, শুয়ে থাকতে ইচ্ছা করবে, আর হাঁটা চলা করলে কষ্ট বাড়বে ও শরীর কাঁপতে থাকবে, ঘুম ঘুম ভাব থাকবে। তার সাথে জল পিপাসা কমে যায় বা লাগে না। এখানেও দেখেন আমরা ব্রায়োনিয়ার সাথে তুলনা করতে পারি যে ব্রায়োনিয়া রোগী চুপচাপ থাকতে ভালোবাসে, জেলসিমিয়ামের রোগীগুলো চুপচাপ থাকতে ভালোবাসে। আর ব্রায়োনিয়া রোগীগুলো পানি পিপাসা বেশি থাকে, কিন্তু জেলসিমিয়ামের রোগীর পানি পিপাসা কমে যায়, আর শরীরে শীত ভাব এবং চোখে জ্বালা ভাব হতে পারে। ইনফ্লুয়েঞ্জাতে এই ধরনের হাঁচি সর্দি হতে পারে। তাহলে আমরা কি দেখলাম, জেলসিমিয়ামে আবহাওয়া পরিবর্তনে অর্থাৎ ঠান্ডা থেকে গরম বা গরম থেকে ঠান্ডা, এই রকম অবস্থায় তাদের ঠান্ডা লেগে হাঁচি হয়, সর্দি হয়, প্রচুর জলের মতো কাঁচা পানি তার নাক দিয়ে বের হয়, আর সর্দির সাথে তার মাথা ব্যথা থাকে, হাত পা ব্যথা থাকে, তার সাথে কাশি ও জ্বর থাকতে পারে। আর মাথা ও হাত পা তার অত্যন্ত ভারী ভারী মনে হবে, তার মাথা ও হাত পা অত্যন্ত ভারী ভারী মনে হবে, যে মনে হবে যে মাথা ফেটে যাবে, প্রচণ্ড ভারী বোধ করে সে। অনেক সময় এই ভারী বোধের জন্য সে হাঁটতে কষ্ট বোধ করে, আর শুয়ে থাকতে ইচ্ছা করে, হাঁটা চলা করলে কষ্ট বাড়ে, শরীর কাঁপতে থাকে, আর শরীরে শীত ভাব এবং চোখে জ্বালা ভাব থাকতে পারে। এটা হলো আমাদের জেলসিমিয়াম। তাহলে দেখেন, জেলসিমিয়ামের ব্রায়োনিয়ার সাথে যদি আমরা কন্ট্রাডিক্ট হয়ে যায়, তখন আমরা কি করব,
যে এই যে শরীর, মাথা এবং হাত পা ভারী ভারী বোধ আছে কিনা, তার সাথে পানি পিপাসা কমে গেছে কিনা। জেলসিমামে পানি পিপাসা কমে যাবে, আর মাথা এবং হাত পা ভারী ভারী বোধ থাকবে। আর ব্রাহ্মণিয়াতে মনে হবে যেন তার পানি পিপাসা বেশি লাগছে এবং অনেকক্ষণ পর পর পানি পান করবে। তার সাথে চুপচাপ শুয়ে থাকলে ভালো বোধ করবে, আর হাঁটাচলা করতে যাবে না, চুপচাপ থাকলে তার আরাম বোধ হয়। এরপরে আমরা পড়ব নাক্স ভূমিকা। ঠান্ডার মধ্যে বসার পর বা ঠান্ডা পাথরের উপরে বসার পর সর্দি লাগে। ঠান্ডার মধ্যে বসার পর অর্থাৎ ঠান্ডা কোনো জায়গায় বসার পর এবং ঠান্ডা পাথরের উপরে, পাথর না হয়ে অনেক সময় ঠান্ডা মেঝে হতে পারে, ঘরের যে আমাদের টাইলসের মেঝে অথবা স্নান করা যে মেঝে থাকে সেই মেঝের উপরে বসার পর সর্দি লাগে। দিনের বেলা নাক দিয়ে প্রচুর সর্দি বের হয়, কিন্তু রাত্রে নাক বন্ধ হয়ে যায়। অর্থাৎ নাক্স ভূমিকাতে দিনের বেলায় নাক দিয়ে প্রচুর সর্দি ঝরবে, কিন্তু রাত্রে নাক বন্ধ হয়ে যাবে। গরম ঘরে সর্দি ও হাঁচি বাড়ে, ঠান্ডা হাওয়াতে আরাম হয়। নাক্স ভূমিকা আমরা চিনব কী করে? যে রোগীটা ঠান্ডার মধ্যে বসবে অথবা ঠান্ডা জায়গায় বসার ফলে বা পাথরের উপরে বসার ফলে তার সর্দি লাগবে। আর এই সর্দিটার বিশেষত্ব হলো সারাদিন নাক দিয়ে জলের মতো প্রচুর সর্দি ঝরবে, কিন্তু রাত্রিবেলায় কোনো সর্দি ঝরবে না, নাক বন্ধ হয়ে যাবে। সারাদিন প্রচুর পরিমাণে নাক দিয়ে সর্দি বের হবে, কিন্তু রাত্রে নাক বন্ধ হয়ে যাবে। এটা আমাদের নাক্স ভূমিকা। আর গরম ঘরে সর্দি ও হাঁচি বাড়বে, গরম ঘরে সর্দি ও হাঁচি বাড়বে, ঠান্ডা হাওয়াতে আরাম হয়। এক্ষেত্রে ওষুধ আমাদের নাক্স ভূমিকা। শ্যাম্বুকাস, এখানে একটা কথা, জি বলেন। একটা কথা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে নাক্স ভূমিকার রোগী যতদূর জানি খুব শীত কাতর, হ্যাঁ, তাহলে গরম ঘরে তো কমার কথা, কিন্তু এটা ব্যতিক্রম লক্ষণ না? জি জি, এটা ব্যতিক্রম লক্ষণ। হ্যাঁ, ব্যতিক্রম লক্ষণ। ধন্যবাদ স্যার। জি, এই গরম ঘরে সর্দি ও হাঁচি বাড়বে, ঠান্ডা হাওয়াতে আরাম হবে। তবে মনে রাখতে হবে সারাদিন প্রচুর পরিমাণে কাঁচা সর্দি ঝরবে, কিন্তু রাত্রিবেলায় নাক বন্ধ হয়ে থাকবে। এটাই হচ্ছে নাক্স। এবার আসছি আমরা শ্যাম্বুকাস নায়াগ্রা। এই শ্যাম্বুকাসটা দেখেন, নাক দিয়ে সর্দি বের হয় না, নাকের মধ্যে জমে থাকে এবং নাক বন্ধ হয়ে আসে। নাক বন্ধের জন্য বাচ্চারা দুধ খেতে পারে না এবং শ্বাস নিতে কষ্ট হয় এবং ঘুমাতে অসুবিধা হয়। অনেক সময় ছোট ছোট বাচ্চারা দেখবেন যে এত পরিমাণে সর্দি লাগছে, অথচ এই নাক দিয়ে কোনো সর্দি বের হয় না, নাকের মধ্যে জমে থাকে এবং ভড়ভড় ভড়ভড় করে। আর এই কারণে এরা ওই মায়ের দুধ টেনে খেতে পারে না। রাত্রে নাক বন্ধ থাকে, নাক্স ভূমিকার, তার সাথে শ্যাম্বুকাস নায়াগ্রা। কিন্তু শ্যাম্বুকাস নায়াগ্রার বিশেষত্ব হলো যে নাকের মধ্যে সর্দি জমে থাকবে কিন্তু বাইরে বের হবে না, তার সাথে বাচ্চারা দুধ টেনে খেতে পারবে না এবং শ্বাস নিতে তার কষ্ট হবে। মূলত তার শ্বাস নিতে কষ্ট হওয়ার কারণে বাচ্চারা দুধ খায় না। এখন অনেক মা এসে বলবে যে ডাক্তার সাহেব, আমার বাচ্চার যখন ঠান্ডা লাগে তখন দুধ খায় না, দুধ টেনে খেতে চায় না, খুব জ্বালাতন করে। তখন জিজ্ঞাসা করতে হবে যে নাকের মধ্যে সর্দি জমে থাকে কি না। অনেক সময় বাচ্চারা এই যে শ্বাসকষ্ট হয়, দুধ টেনে খেতে পারে না এবং ঘুমাতেও অসুবিধা হয়। এক্ষেত্রে আমাদের শ্যাম্বুকাস নায়াগ্রা ওষুধ দিতে হবে। এরপরে আসে আমাদের পালসিটিলা। সর্দি লাগার কিছুদিন পর দেখেন, পালসিটিলা চিনতে কিন্তু ভুল করা যাবে না। সেটা হলো সর্দি লাগার কিছুদিন পর সর্দি পেকে গিয়ে প্রচুর ঘন হলুদ বা হলদেটে সবুজ বর্ণের সর্দি নাক দিয়ে বের হয়। এই পালসিটিলা স্রাবগুলো দেখবেন যে একটু সবুজ আব হলুদ, অর্থাৎ হলুদ ভাব থাকবে, তার সাথে সবুজ সবুজ ভাব থাকবে। এই পালসিটিলার সব স্রাবেই কিন্তু এরকম রং থাকবে। এটা নেট্রাম সালফের স্রাবেও আছে। নেট্রাম সালফের স্রাবটা হচ্ছে আপনার সবুজ আব, সবুজ ধরনের স্রাব। আর পালসিটিলাতে সবুজ আব হলুদ, মানে হলুদও থাকবে, তার সাথে সবুজ সবুজ ভাবও থাকবে। গরম ঘরে অস্বস্তি বেশি মনে হবে। আমরা তো জানি সবসময় পালসিটিলা খোলা হাওয়ায় স্বস্তি বোধ করে, তার খোলা বাতাসে ভালো লাগে।
আর সর্দির জন্য নাকে কোনো কিছু গন্ধ পায় না, সর্দির সাথে কাশি থাকতে পারে এবং ঘন পাকা কফ বের হয়। তাহলে আমরা পালসিটিলাকে মনে রাখব যখন সর্দি পেকে বসে যাবে এবং এই সর্দিটা হবে পাকা ঘন হলদে বর্ণের এবং হলদে সবুজ ভাব থাকবে। অর্থাৎ আপনার কাঁচা সর্দি যখন থাকবে, নাক দিয়ে সর্দি নামবে, তখন কিন্তু পালসিটিলা দেওয়া যাবে না। আমি একবার ভুল করে পালসিটিলা খেয়ে ফেলছিলাম। পালসিটিলা খেয়ে পরে সমস্যা হয়েছিল না, সরি, আমার ওই সময় পালসিটিলা দরকার ছিল, আমি পালসিটিলা খেয়েছিলাম না, আমি খেয়েছিলাম ব্রায়োনিয়া 1000। কারণ কি দেখেন, ব্রায়োনিয়াতে সর্দি আছে, পাকা সর্দি, কিন্তু ব্রায়োনিয়ার সর্দিটার রং সাদা, আর পালসিটিলা সর্দির রং হচ্ছে গাঢ় হলুদ বর্ণের, তার সাথে সবুজ সবুজ ভাব থাকে। অর্থাৎ গাঢ় সবুজাভ হলুদ পাকা যে সর্দি বের হয় বা কফ বের হয়, সেক্ষেত্রে আমরা পালসিটিলার কথা চিন্তা করব। তার সাথে রোগীটার গরম ঘরে অস্বস্তি বোধ করবে এবং খোলা হাওয়ায় তার ভালো লাগবে, আর সর্দির সাথে কাশি থাকতে পারে এবং ঘন কফ বের হয়। গরম ঘরে অস্বস্তি মনে হবে, জল পিপাসা কম থাকবে। আমরা জানি পালসিটিলা সবসময় জল পিপাসা কম থাকে, তবে মনে রাখতে হবে পালসিটিলাকে যে আমার সর্দিটা হবে ঘন পাকা সবুজাভ হলুদ, সবুজ সবুজ ভাব থাকবে এবং তার সাথে এটা হলুদ হবে, সেক্ষেত্রে কোনো কথা নেই পালসিটিলা। এরপরে আমরা দেখি যে ক্যালিবাইক্রোমিকাম, নাক দিয়ে ঘন পাকা সর্দি বের হয় এবং নাকের গোড়ায় একটা চাপ ধরা যন্ত্রণা হয়। এই ক্যালিবাইক্রমের নাকের গোড়াটাই একটু চাপ বোধ থাকবে এবং ঘন পাকা সর্দি বের হয়। অনেক সময় নাক থেকে শুকিয়ে যায় এবং পুরো চকলেট মতো কফ বের হয়, মানে কফটা শুকিয়ে যায় এবং পুরু হয়ে যায়, চকলেটের মতো পুরু কফ বের হয়। অনেক সময় নাকের ভেতরে গোলাকৃতি ঘা হয় এবং রক্ত বের হয়। নাক থেকে সর্দি পড়া বন্ধ হয়ে গেলে কপাল থেকে মাথার পেছন পর্যন্ত যন্ত্রণা হয়। তার মানে আমাদের এই ক্যালিবাইক্রমের রোগীর ঘন পাকা সর্দি যদি কোনোভাবে বসে যায় সেক্ষেত্রে এই মাথার পেছন দিকে যন্ত্রণা হয়। সর্দি পড়া হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কপাল থেকে মাথার পেছন পর্যন্ত যন্ত্রণা হয়। নাক থেকে কফ আঠার মতো বের হয়, সহজে ফেলা যায় না। আমরা জানি কি ক্যালিবাইক্রমের সকল ডিসচার্জগুলো দড়ির মতো লম্বা হয়, সেটা সাদা স্রাব হোক, সেটা সর্দি হোক, অথবা সেটা পুজ হোক। যখন আমরা এটাকে ছাড়াইতে যাব আমাদের শরীর থেকে, নাকে সর্দি যখন আমরা ফেলতে যাব, তখন দেখা যাচ্ছে যে এটা ফেলা যাবে না, দড়ির মতো আঠার মতো লেগে যাবে। সেক্ষেত্রে আমরা ক্যালিবাইক্রমকে চিন্তা করব। তার সাথে ক্যালিবাইক্রমের নাকের গোড়াগুলোতে চাপ বোধ হবে, তার সাথে সর্দি ঘন পাকা হবে এবং এই সর্দিটা বসে গিয়ে কপালে এবং মাথার পিছন দিকে যন্ত্রণা করবে। এক্ষেত্রে আমরা লক্ষ্য নেব যে আপনার নাকের গোড়ায় চাপ বোধ আছে কি না। তার সাথে সাথে সর্দিগুলো অনেক সময় বসে ভিতরে জমাট হয়ে যায়, ওই যে চকলেটের সাথে তুলনা করছে, পুরো চকলেটের মতো কফ বের হয়। আর এই ক্যালিবাইক্রমের রোগীগুলোর ঘাড় ঘাড় হচ্ছে ছোট হয়, অর্থাৎ ঘাড়টা লম্বা না, এই কাঁধ থেকে ওই যে মাথার যে দূরত্ব, এই ঘাড়টা ছোট থাকে। ঘাড় ছোট দেখলেই বুঝবেন যে এটা ক্যালিবাইক্রমের রোগী। আর ঘাড় সরু এবং লম্বা, এটা হচ্ছে নেট্রাম মিউর। তাহলে আমরা ক্যালিবাইক্রম বুঝলাম যে নাক থেকে ঘন পাকা সর্দি বের হবে, তার সাথে নাকের গোড়া একটা চাপ বোধ থাকবে, আর এদের ডিসচার্জগুলো শরীর থেকে যখন আমরা নির্গত করব তখন দেখা যাচ্ছে যে আঠার মতো বা দড়ির মতো লেগে যাবে। যদি কফ হয়, আপনি কফটা ফেলতে পারবেন না, ফেলতে গেলে আপনার মুখের সাথে
অথবা যদি মানে আপনার মুখে দাড়ি থাকে তাহলে দাড়িতে লেগে যাবে। অনেক সময় সর্দি কফ এগুলো ফেলে বয়স্ক মানুষেরা, দেখা যায় যে তাদের এই মুখের গোড়ায় লেগে থাকছে, তখন হাত দিয়ে টেনে টেনে ছড়াইতে হয়। এটাই হলো আমাদের ক্যালিবাইক্রমের বৈশিষ্ট্য। তার সকল প্রকার স্রাব কিন্তু ওই দড়ির মতো আঠার মতো ঝুলে থাকবে। আর তার সাথে সাথে হবে কি, কফটা বসে গিয়ে কপালে এবং মাথার পিছন দিকে যন্ত্রণা করবে। এইবার আসছে দেখেন, সর্দি জমে গিয়ে কপালে ও নাকের গোড়ায় খুব যন্ত্রণা হয়। সর্দি জমে গিয়ে কপালে ও নাকের গোড়ায় খুব যন্ত্রণা হয়। এক্ষেত্রে আমরা জানি কি ওষুধ হচ্ছে স্টিকটা পালমোনারিয়া। এর লক্ষণ খুব বেশি নেই। সর্দি জমে গিয়ে কপালে ও নাকের গোড়ায় খুব যন্ত্রণা হবে। সর্দি এবং কফ বসে গিয়ে কপালে ও নাকের গোড়ায় খুব যন্ত্রণা হবে। এক্ষেত্রে ওষুধ হবে স্টিকটা পালমোনারিয়া। আর হিপারসালফার, সর্দি লাগার কিছুদিন পর সর্দি পেকে ঘন সাদা বা হলুদ রং হয়। সর্দির সঙ্গে কাশি থাকতে পারে, বুকে কফ বসে গিয়ে ঘড় ঘড় শব্দ হতে পারে। দেখেন, এই ক্যালিবাইক্রমের সর্দিও কিন্তু ঘন, তারপরে পালসিটিলা সর্দিগুলোও ঘন, কিন্তু পার্থক্য দেখেন, এই হিপারসালফে সর্দি ঘন কিন্তু সাদাও হতে পারে, এটা হলুদ বর্ণেরও হতে পারে, সাদাও হতে পারে, হলুদ বর্ণের হতে পারে। তার সাথে সাথে কি থাকবে, এই বুকে কফ বসে গিয়ে ঘড় ঘড় শব্দ হবে। এই দেখেই পার্থক্য করতে হবে ক্যালিবাইক্রমের সাথে এবং পালসিটিলার সাথে। কারণ পালসিটিলাতে বুকের মধ্যে ঘড়ঘড়ানি নেই, ক্যালিবাইক্রমেও নেই। কিন্তু ক্যালিবাইক্রমে সর্দি বসে গিয়ে কপালে এবং মাথার পিছন দিকে যন্ত্রণা করবে। আর আমাদের এই যে হিপারসালফ, এটাতে এই নাকের গোড়ায় যন্ত্রণা করবে। নাকের গোড়ায় বুকে কফ বসে গিয়ে গড়গড় শব্দ হবে, তার সাথে সাথে নাকের গোড়ায় যন্ত্রণা হবে এবং ঘন পাকা হলুদ রঙের কফ বের হবে। একটুতেই ঠান্ডা লেগে সর্দি ও কাশি হয় এবং বুকে কাশি বসে গিয়ে রাতের দিকে অল্প অল্প জ্বর আসতে পারে। ঠান্ডা হাওয়া সহ্য হয় না, গরম ঘরে আরাম বোধ হয়, বুকে সর্দি বসে যাওয়ার শ্বাসকষ্ট হয়। তাহলে সবই দেখেন ঠিক আছে। ঘন পাকা সর্দি হলুদ বর্ণের, যেটা পালসিটিলার সাথে মিলে যায়। তারপরে ঘন পাকা সর্দি সাদা বর্ণের, সেটা মিলে যায় আমাদের ব্রাইনিয়ার সাথে। কিন্তু পার্থক্য হলো যে হিপারসালফের রোগীগুলোর সর্দি বসে যে বুকের মধ্যে ঘড় ঘড় শব্দ হবে এবং সর্দিগুলো ঘন পাকা হলুদ রঙের হতে পারে। আর তার সাথে হবে কি, বুকে কাশি বসে গিয়ে রাতের দিকে অল্প অল্প করে জ্বর আসতে পারে। আর ঠান্ডা হাওয়া সহ্য হয় না। হিপারসালফের রোগী আমরা জানি কি, এদের ঠান্ডা হাওয়া সহ্য হয় না। ঘরের জানালা দরজা বন্ধ তো করেই, তার সাথে যদি জানালায় সামান্য একটু ফোঁটা থাকে, সেই ফোঁটাটা পর্যন্ত, জানালায় যদি একটু ফোঁটা থাকে, সেই ফোঁটাটা পর্যন্ত সে কাগজ দিয়ে মেরে দেয়। অর্থাৎ এত পরিমাণে শীতকাতর, ঠান্ডা হাওয়া পর্যন্ত তার সহ্য হয় না। আসলে হিপারসালফ তো অত্যন্ত স্পর্শকাতর, যার কারণে তার কোনো কিছুই সহ্য হয় না। সামান্য একটু বাতাস লাগলেও তার অস্বস্তি বোধ হয়। সে কারণে ঘরের জানালা দরজা এমনকি কোনো ফাঁক ফোকর থাকলেও সেটা কাগজ দিয়ে মেরে দেয়। তাহলে আমরা কি দেখলাম, যে এর বুকে সর্দি বসে গিয়ে ঘট ঘট শব্দ হবে এবং শ্বাসকষ্ট হবে। তার সাথে এর সর্দিগুলো ঘন পাকা হলুদ রঙের হতে পারে বা সাদা রঙেরও হতে পারে। আমরা তাহলে এটাকে পার্থক্য করব যে অল্পতে ঠান্ডা লাগবে এবং বুকের মধ্যে ঘড় ঘড় করবে। তাছাড়া ব্রাইনের সাথেও মিল আছে, পালসিটিলার সাথেও মিল আছে, ক্যালিবাইক্রমের সাথেও মিল আছে, কিন্তু এই বুকের মধ্যে ঘড় ঘড় শব্দ আর শ্বাসকষ্ট, এটা এই কয়টা ওষুধের মধ্যে নেই। তার সাথে আমরা যদি হয়তো পার্থক্য না করতে পারি, তাহলে হিপারসালফ সূচক কিছু লক্ষণ নেব আমরা। যে রোগীটা অত্যন্ত স্পর্শকাতর হয়, রোগীটার সব কাজকর্ম তাড়াহুড়ো করে, এই রোগীটার হচ্ছে প্রচণ্ড রাগের সময় তার মাথা ঠিক থাকে না, এমনকি নিজের বাচ্চাকে পর্যন্ত আগুনে নিক্ষেপ করতে পারে, এত পরিমাণে রাগের মধ্যে। যেসব মা এবং বাবা বাচ্চাদেরকে প্রচণ্ড আকারে প্রহার করে, মানে দেখাশোনা নেই, মনে হবে যেন চোর পিটাচ্ছে, এরকম ভাব,
সেই ক্ষেত্রে দেখবেন এই বাচ্চাগুলোর মা বাবা হিপার সালফের রোগী, কারণ হিপার সালফ ছাড়া তার বাচ্চাকে এইভাবে পিটাতে পারে না। এবার আসি আমরা ব্যাসিলিনাম, অনেক বড় একটা ওষুধ, অনেক বড়। অনেকের পুরাতন সর্দি ও কাশির ধাত থাকে, অর্থাৎ ক্যাচ কোল্ড ভেরি ইজিলি থাকে, এবং একটুতেই ঠান্ডা লেগে হাঁচি সর্দি ও কাশি হয়। শরীরে শীতভাব বেশি, ঠান্ডা হাওয়া মোটেই সহ্য হয় না, গরম হাওয়ায় ও গরম ঘরে আরাম বোধ হয়। ঠান্ডা হাওয়া মোটেও সহ্য হয় না, গরম হাওয়ায় ও গরম ঘরে আরাম বোধ করে আমাদের এই ব্যাসিলিনাম ওষুধটা। তাহলে অনেকের পুরাতন সর্দি ও কাশির ধাত থাকে, একটুতেই ঠান্ডা লেগে হাঁচি সর্দি ও কাশি হয়। শরীরে শীতভাব বেশি থাকে, তার সাথে ঠান্ডা হাওয়া মোটেই সহ্য হয় না, গরম হাওয়ায় ও গরম ঘরে আরাম বোধ হয়। এক্ষেত্রে ওষুধ আমাদের ব্যাসিলিনাম। তারপরে দেখেন, এই যখন প্রচণ্ড সর্দি ও কাশি থাকে তখন এই ওষুধ ব্যবহার করতে নেই। যখন প্রচণ্ড সর্দি ও কাশি থাকে তখন এই ব্যাসিলিনাম ওষুধটা ব্যবহার করতে নেই। সাধারণ ওষুধ দ্বারা সর্দি ও কাশি কমে গেলে তারপর এই ওষুধ ব্যবহার করতে হয়। যাদের ফ্যামিলি হিস্ট্রিতে এরকম সর্দি কাশি হাঁপানি ব্রঙ্কাইটিস টিবি ইত্যাদি রোগ আছে তাদের ক্ষেত্রে ওষুধ ব্যাসিলিনামের পরিবর্তে ওষুধ আমরা দেব টিউবারকুলিনাম বভিনাম। উপরোক্তভাবে আমরা ব্যবহার করব, যে 200 শক্তি আমরা ব্যবহার করব। তারপরে পরবর্তীতে ধীরে ধীরে 10,000 1 লাখ এরকম পাওয়ারে যাব। তাহলে আমরা কি দেখলাম, যে অনেকের পুরাতন সর্দি ও কাশির ধাত থাকে এবং একটুতেই ঠান্ডা লেগে হাঁচি সর্দি ও কাশি হয়। শরীরে শীতভাব বেশি থাকে, ঠান্ডা হাওয়া মোটে সহ্য হয় না, গরম ঘরে ও গরম হাওয়ায় আরাম বোধ করে। এক্ষেত্রে ওষুধ হচ্ছে ব্যাসিলিনাম। কিন্তু যখন প্রচণ্ড সর্দি ও কাশি থাকে তখন আমরা ব্যাসিলিনাম ওষুধটা ব্যবহার করব না। সাধারণ ওষুধ দ্বারা সর্দি ও কাশি কমে গেলে তারপর এই ওষুধ ব্যবহার করতে হয়। যাদের ফ্যামিলি হিস্ট্রিতে এই রকম সর্দি কাশি হাঁপানি ব্রঙ্কাইটিস টিবি ইত্যাদি রোগ আছে তাদের ক্ষেত্রে ওষুধ ব্যাসিলিনামের পরিবর্তে টিউবারকুলিনাম বভিনাম। তাহলে দেখেন, আমরা অনেকগুলো ওষুধই আলোচনা করলাম, এই যে হাঁচি সর্দি এবং সাইনোসাইটিসের। এবার সর্দির সাথে ঘন ঘন হাঁচি হলে অ্যাকোনাইট, স্যাবাডিলা, এলিয়াম সেপা, আর্সেনিক আয়োড, অ্যারালিয়া, ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম ও টালকামারা এগুলো আমরা ব্যবহার করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই হাঁচি সর্দি ও সাইনোসাইটিসের উপরে আলোচনা শোনার জন্য।